স্যার আপনি বলছিলেন যে আসলে সিওপিডি এবং হাঁপানির মধ্যে একটা তফাৎ রয়েছে ধূমপানের সাথে। সরাসরি ধূমপানের সঙ্গে অ্যাজমার সম্পর্ক নেই, কিন্তু সিওপিডি প্রত্যক্ষভাবে জড়িত এবং সিওপিডিতে বংশগত ধারার উপস্থিতি থাকছে না, অ্যাজমাতে বংশগত ধারার উপস্থিতি থাকছে। সিওপিডি হলে তার ফুসফুসের অবকাঠামোটা ধ্বংস হয়ে যাচ্ছে, শ্বাসনালী যেমন ধ্বংস হচ্ছে, টোটাল ফুসফুসের স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু হাঁপানিতে শুধু তার শ্বাসনালীগুলো সংকোচন হচ্ছে, কিন্তু ফুসফুসের স্ট্রাকচার অবকাঠামোটা ঠিক থাকছে। এবং অ্যাজমাতে ইনফেকশন খুব একটা হয় না, যে শ্বাসনালীর সংক্রমণ। কিন্তু সিওপিডিতে কিন্তু বেশিরভাগই অ্যাকিউট এক্সারবেশন, হঠাৎ করে তীব্র আকার জ্বর হয়ে গেল, কফগুলো পেকে গেল, কফের সঙ্গে রক্ত যাচ্ছে, এগুলো কিন্তু বিভিন্ন মাঝে মাঝে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, তারপর নিউমোকক্কাল নিউমোনিয়া, এগুলো দিয়ে ঘন ঘন সে ভুগছে। এবং যত ঘন ঘন সে ভুগতে থাকবে এই অ্যাকিউট এক্সারবেশন জীবাণুর জন্য, তার তত ফুসফুস তত বেশি নষ্ট হবে। সেজন্য আমরা রোগীকে আমরা প্রত্যেকটা সিওপিডি বলুন, অ্যাজমা বলুন, আরও কতগুলি ডিজিজ আছে, ওভারওয়েট, অবেস, তাদেরকে আমরা প্রতি বছর একটি করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিই। আর 3 বছর পর পর আমরা নিউমোকক্কাল যে ভ্যাকসিন দিচ্ছি। একটা আছে আনকনজুগেটেড, সেটা 3 বছর পর পর, আর একটা হচ্ছে কনজুগেটেড ভ্যাকসিন নিউমোনিয়ার, সেটা জীবনে একটি নিলেই সারা জীবন পার হয়ে যাচ্ছে। সুতরাং এই ভ্যাকসিন যদি দেওয়া থাকে, নিতেই হবে, তাহলে এই জীবাণু সংক্রমণটা হয়ে তার এই সমস্যাগুলো, যে হঠাৎ করে কফ পেকে যাচ্ছে, হলুদ হচ্ছে, তারপর জ্বর হলো, কফের সঙ্গে রক্ত যাচ্ছে, শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করছে, সেগুলো হবে না। এগুলো অস্বাস্থ্য থাকতে হবে। আর যে বুদ্ধিমান রোগী আমরা শিখিয়ে দিই যে আপনার কফ যদি হলুদ হয়ে যায়, পেকে যায়, সেই বিষয়টি স্যার আপনার কাছে একটু জানতে চাই যে একজন সাধারণ মানুষের পক্ষে অনেক সময় কিন্তু এটাকে ডিফারেন্সিয়েট করা সম্ভব হয় না, যে এটাকে আসলে হাঁপানি নাকি এটা আসলে সিওপিডি। বেসিক কোন লক্ষণটা থাকলে তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শতে নিতেই হবে, বা কিভাবে উনি বুঝতে পারবেন যে এটা আসলে সাধারণ কোনো হাঁপানি নয়, এটা হচ্ছে সিওপিডি? মানে সিওপিডি রোগীর বহিঃপ্রকাশটা ঘটে 40-এর পরে। আচ্ছা। আর হাঁপানি রোগী তো ছোটবেলা থেকে হয়েছে, যদিও মধ্য বয়সে হঠাৎ করে হতে পারে, কিন্তু এখানে ধূমপানের ইতিহাসটা থাকবে এবং বংশগত ধারার একটা উপস্থিত থাকবে। বা অন্যান্য অ্যাজমাতে অন্যান্য অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হবে, রাইনোসাইনোসাইটিস হবে, সর্দি হচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, এক্সিমাটা বেড়ে গেছে, এগুলো বিভিন্ন অ্যালার্জিক। এবং অ্যালার্জি, ধরেন একটা বেগুন খেলো তার শ্বাসকষ্ট বেড়ে গেল, গরুর দুধ খেলো শ্বাসকষ্ট বেড়ে গেল, ঘরের কোনা তারপর জানলার যে এইগুলোতে দেখা যায় ধুলা জমে আছে, ওগুলোর মধ্যে হাউস ডাস্ট মাইট ডেভেলপ করলো। আপনি একটা গত বছর শীতকালে আপনি যেসব বাক্সবন্দি কাপড় রেশমি পশমি রেখে দিয়েছিলেন, এই শীত আসলো, সেই সুটকেস থেকে আবার ট্রাঙ্ক থেকে আবার সেই কাপড় পরে লন্ড্রিতে না দিয়ে বা গরম পানিতে না ধুয়ে রোদ্রে না শুকিয়ে সরাসরি এটা গায়ে চড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, যেটা সিওপিডিতে হবে না। এগুলো খুব সহজ লক্ষণ। তবে একজন দক্ষ বক্ষবেদী বিশেষজ্ঞ কিন্তু একটা রোগীকে, আমার চেম্বারে যখন একটা রোগী ঢুকে, তখনই কিন্তু আমি বুঝে ফেলি যে এটা সিওপিডিতে ভুগছে, এটা অ্যাজমাতে ভুগছে। কতগুলি টিপিক্যাল লক্ষণ, কিন্তু এত রোগী দেখেছি, হাজার রোগী দেখেছি, দেখতে দেখতে এখন এরকম হয়ে গেছে যে একটা রোগী দেখলেই বোঝা যায় যে সে অ্যাজমাতে ভুগছে। আবার আরেকটা, অনেক রোগী কিন্তু সিওপিডি এবং অ্যাজমা দুইটা রোগে একসঙ্গে ভুগছে।